সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলকে স্বাগতম চট্টগ্রাম অনলাইন স্কুল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রথমে জেনে নেওয়া যাক আমার পরিচয়টা। আমি মমতাজ রোকসানা আক্তার, সহকারী শিক্ষক, মাদাম বিবির হাট শাহজাহান উচ্চ বিদ্যালয়, সীতাকুণ্ড, চট্টগ্রাম। একটু জেনে নিই কেন আমরা এখানে এসেছি, কি জন্য আমরা এখানে এসেছি। আমরা সকলেই জানি বিশ্ব পরিস্থিতি এখন কঠিন সংকটময় অবস্থার মধ্যে আছে। কোভিড-19 এই মহামারীর দুর্যোগের জন্য আমরা এখন সবাই ঘরবন্দি। আমাদের প্রিয় শিক্ষার্থীরাও তাদের প্রিয় অঙ্গন স্কুল ছেড়ে আছে, এখন যার যার বাসায় অবস্থান করছে। আশা করছি তোমরা নিজেদের বাসায় থাকবে, নিরাপদে থাকবে, হাত ধোবে এবং সচেতন থাকবে। পাশাপাশি লেখাপড়া একেবারে বন্ধ হয়ে যাবে না। সারা বিশ্বের মতো আমরা একেবারে পিছিয়ে এনে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে আমরা আছি তোমাদের সাথে এই দূরশিক্ষণ নিয়ে। আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে বাসায় বসে তোমাদের কথা ভাবছি, কিভাবে তোমাদেরকে এগিয়ে নিয়ে যায়। কারণ তোমরা তো ছোট মানুষ, টিচারের সংস্পর্শে না থাকলে তোমরা লেখাপড়ায় থাকবে না। যাই হোক, বাংলাদেশ গভর্নমেন্টকে অনেক ধন্যবাদ, সাথে ধন্যবাদ অ্যাক্সেস টু ইনফরমেশন নেটওয়ার্ককে, যাদের উদ্যোগে চলছে সারা বাংলাদেশে সংসদ টিভি, কিশোর বাতায়ন এবং বিভিন্ন জেলায় জেলায় অনলাইন স্কুল। আশা করছি তোমরা প্রত্যেক শিক্ষার্থীরা তোমাদের বিষয়ভিত্তিক ক্লাসগুলো দেখে নেবে, বুঝে খুব মনোযোগ সহকারে বুঝবে এবং খাতা কলম নিয়ে বসবে। বসার পর তারপর কোনো সমস্যা থাকলে শিক্ষকের কমেন্ট বক্সে লিখে দিবে, যাতে তারা বুঝতে পারে যে তোমাদের কোথায় সমস্যা, সেটা তারা জানিয়ে দিবে। আমি জানি না আসলে তোমরা কয়জন অ্যাটেন্ড করেছো। তোমরা যারা যদিও কেউ অ্যাটেন্ড করে থাকো চট্টগ্রাম অনলাইন স্কুলে, আমার সাথে একটু কমেন্ট বক্সে আমাকে জানাও যে আমাকে তোমরা দেখছো, আমাকে তোমরা একটু দেখছো, যাতে আমি তোমাদেরকে সাহায্য করতে পারি। আসো আজকে আমরা কি পড়াবো। আমি আসছি তোমাদের বিষয় নিয়ে ফিনান্স ও ব্যাংকিং, নবম দশম শ্রেণী। আমরা যাই হোক তৃতীয় অধ্যায় তোমাদেরকে পড়াচ্ছি। যেহেতু আগামীতে তোমাদের যদি স্কুল খুলে যায় মিড টার্ম পরীক্ষা হবে, আর যদি না হয়, যদি মিড টার্ম পরীক্ষা হয় তাহলে স্কুল যদি খুলে যায় মিড টার্ম পরীক্ষা হবে। সেখানে তোমাদের অঙ্কের চ্যাপ্টারগুলো নিয়ে তোমরা একটু বেশি ঝামেলায় থাকতে পারো, সমস্যায় থাকতে পারো। সেইটুকুর জন্য আমি তোমাদের সাথে আছি। আমি একটু দেখি, তোমরা দেখো তো এখানে আমাদের স্ক্রিনে কি দেখা যাচ্ছে। একটু দেখো, আমাদের অনেকগুলো টাকা দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে? অনেক টাকা দেখা যাচ্ছে না? এখন তো রোজার মাস, টাকা দেখলে ঈদের শপিং এর পরিস্থিতিতে সেটাও সম্ভব না, না? আচ্ছা, আমরা আজকে টাকা কেন নিয়ে আসছি একটু দেখি তো, কি জন্য, কি কারণে আমরা টাকা নিয়ে আসলাম। এখানে এতগুলো টাকা কেন? আমাদের আসলে কি প্রত্যেকের হাতে এত টাকা আছে? যদি থাকতো তাহলে অনেক ভালো হতো, না? আমরা নিজেদের প্রয়োজন মিটিয়ে গরিবদের সাহায্য করতে পারতাম। যাই হোক, কি দেখছি? একটা ঘড়ি দেখছি। কিছুক্ষণ আগে টাকা দেখলাম। টাকা আমরা কিভাবে টাকাকে আমরা অর্থ হিসাবে গণ্য করি। এখন একটা ঘড়ি দেখছি, ঘড়ি দিয়ে কি করি? সময় নির্ণয় করি। তাহলে আমরা কি করতে পারি একটু দেখি তো, আজকে কি হতে পারে বা কি হতে চলছে একটা দেখা যাক। কি করছি? আমার কিছু সোনা গয়না দেখা যাচ্ছে। অর্থাৎ কি দিয়ে? প্রথম আমরা টাকা দেখলাম, তারপর ঘড়ি দেখলাম, সময়, এখন কিছু সোনা গয়না দেখা যাচ্ছে। এই সোনা গয়না তো নিশ্চয়ই টাকা দিয়ে কেনা হয়েছে, তাই না বন্ধুরা? আবার দেখছি দুটো জায়গায় আমরা একই জিনিস দেখছি। এখানেও কিছু সোনা দেখছি, এখানেও আমরা কিছু সোনা দেখছি। দেখো বন্ধুরা, কি আশ্চর্য! উপরে একটা ঘড়ি, এটা সময়ের জন্য। এখানে কিছু স্বর্ণ, সোনা, এখানেও এই যে গয়নাগুলো, এগুলো অর্থ দিয়ে কেনা হয়েছে। আচ্ছা, দেখি কেন এটা হচ্ছে। এই সোনাটা 2002 সালে এক ভরি স্বর্ণ আমি 10,000 টাকা দিয়ে কিনেছি। খেয়াল করো, আজ থেকে
প্রায় 18 বছর আগে আমি এটা 10,000 টাকা দিয়ে কিনেছি। কিন্তু এখানে যেহেতু দেখা যাচ্ছে, এটা কি বলছে একটু খেয়াল করে দেখি তো। 2020 সালে 1 ভরি স্বর্ণের মূল্য 60,000 টাকা। আশ্চর্য কথা, তাই না? তোমরাও তো চিন্তা করতে পারো। দেখো কি হচ্ছে, 2002 সালে যেহেতু 1 ভরি স্বর্ণের মূল্য 10,000 টাকা, আবার 2020 সালে 1 ভরি স্বর্ণের মূল্য কত হচ্ছে? 60,000 টাকা। খেয়াল করো, আজ থেকে প্রায় 20 এবং 18 বছরের ব্যবধান। আমি একই টাকা দিয়ে 1 ভরি স্বর্ণ কিনেছিলাম 18 বছর আগে, ঠিক 18 বছর পরে তার 6 গুণ টাকা দিয়ে একই জিনিস কিনলাম। তাহলে চিন্তা করে দেখো যে আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম অর্থ, তাহলে এটা কি হচ্ছে এখানে সময়। তাহলে আমরা আজকে কি করতে পারি, দেখো তো আমাদের চিন্তা ভাবনাটা কি হতে পারে। হয়তো সময়ের সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন, সেটাই হচ্ছে কি আমরা হয়তো আজকে সেই ধরনের কিছু একটাতে যেতে চেষ্টা করছি। দেখো এখানেও টাকা দেখা যাচ্ছে, শিরোনামটা তাহলে কি হবে কেউ আন্দাজ করতে পারো? যে আমরা হচ্ছে সময়ের সাথে অর্থের মূল্যে যে পরিবর্তন, অর্থাৎ 2002 সালে 10,000 টাকা দিয়ে আমি 1 ভরি স্বর্ণ কিনেছি, 2020 সালে আমি একই টাকা দিয়ে একই টাকা না, একই জিনিস 1 ভরি স্বর্ণ 60,000 টাকা দিয়ে, অর্থাৎ 6 গুণ টাকা দিয়ে কিনেছি। তাহলে দেখো সময়ের সাথে অর্থ মূল্যের যে পরিবর্তনটা হচ্ছে, সেটাই হচ্ছে কি অর্থের সময় মূল্য। অর্থাৎ আমরা আজকে আমরা করব অর্থের সময় মূল্য। অর্থাৎ আজকের টাকা ঠিক 1 বছর বা 2 বছর 3 বছর এভাবে পরবর্তী যত বছর যাবে কিন্তু একই সমান বহন করবে না, মূল্য বহন করবে না। আজকের টাকাটা অধিক মূল্যবান, পরবর্তীতে সময়ে কি টাকা বেড়ে যাবে কিন্তু টাকার মূল্য কমে যাবে। তাহলে আমরা একটু দেখি কি করা যায়। দেখো অর্থের সমমূল্যের ধারণা, এটা তোমাদের বইয়ে থেকে আমরা নিয়েছি, কারণ তোমরা প্রত্যেকে বই খোলো, খাতা খোলো এবং কলম নাও, ক্যালকুলেটর নাও, কারণ আমি তোমাদেরকে এর মাধ্যমে আজকে দেখিয়ে দিব যে কিভাবে আমরা সময়ের সাথে অর্থের মূল্য পরিবর্তিত হচ্ছে। কেন আজকের টাকা 1 বছর পরে সমপরিমাণ টাকা থাকছে না, সেটাই আমরা তোমাদেরকে বুঝিয়ে দেব। যেমন অর্থের ফিনান্সের দৃষ্টিতে সময়ের সাথে অর্থের যে মূল্য পরিবর্তিত হয় তাকে কি বলা হয়, যে অর্থের সময় মূল্য বলা হয়। অর্থাৎ এখনকার 100 টাকা 5 বছর পর 100 টাকার সমান মূল্য বহন করবে না। অর্থাৎ যেমন কিভাবে বহন করবে, কিছুক্ষণ আগেই তোমাদেরকে আমি দেখিয়েছি যে 2002 সালে আমি 1 ভরি স্বর্ণ কিনেছি 10,000 টাকা, 2020 সালে কিনেছি আমি 1 ভরি স্বর্ণ, একই পরিমাণ স্বর্ণ 60,000 টাকা। তাহলে কি একই মূল্য বহন করেছে? মোটেও একই মূল্য বহন করে নাই। অর্থের মূল্য পরিবর্তন হয়ে গেছে কিসের সাথে? সময়ের সাথে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এটা অর্থের সমমূল্যের ধারণা। অর্থের সমমূল্যের মূল কারণ হচ্ছে কি, অর্থের সমমূল্যের মূল প্রথম কারণ হচ্ছে সুদের হার। সুদের হারের কারণে আমার অর্থের কি হয়, অর্থের মূল্যটা বেড়ে যায়। তাহলে আমাকে খেয়াল করতে হবে, এখানে খেয়াল করো, দেখো তুমি তোমার বন্ধুর কাছে 100 টাকা পাও, আমি বন্ধুর কাছে 100 টাকা পাচ্ছি, এমন অবস্থায় বন্ধুকে বললাম যে আমার টাকাটা দিয়ে দাও, ও দিবে না, বলছে না এই টাকাটা আমি তোমাকে 1 বছর পরে দিব। সে যদি আমাকে 1 বছর পরে দেয় তাহলে কি হবে, 1 বছর পরে দিলে আজকের 100 টাকা 1 বছর পরে সমান মূল্য বহন করছে না। তাহলে কি করতে হবে, দেখো যদি আমি ব্যাংকে টাকা রাখি 10% সুদের হারে, তাহলে 100 টাকা আমার 1 বছর পরে 100 টাকা 10% কত হবে? তোমরা যদি সবাই খেয়াল করো, একটু কম, তোমরা ক্যালকুলেটর অন করো বন্ধুরা, আমার শিক্ষার্থীরা ক্যালকুলেটর অন করো। আমি কিভাবে 100 টাকা 10 সেটা একটু দেখতে হবে কিভাবে আমরা বের করব। যেমন আমরা 100 কে আমরা কি করব, গুণ 10, তারপর আমরা কি করব, ভাগ কত দিব, 100। তাহলে আমার কত থাকছে, 10 টাকা। 100 টাকা আমার 1 বছরে কত হচ্ছে, 10 টাকা হচ্ছে। তাহলে খেয়াল করো, এই 10 টাকা হচ্ছে সুদ। যে 100 টাকা 1 বছর পরে আমি 10 টাকা অতিরিক্ত পাচ্ছি, সেটা হচ্ছে সুদ। এই সুদের হারের জন্য আমার বর্তমান সময়ের টাকাটা ভবিষ্যৎকালে 1 থাকছে না। সেজন্য বোঝা যাচ্ছে যে আমার আগামী বছর কি হবে, 1 বছর এই বছর যদি আমি 100 টাকা রাখি ব্যাংকে 10% হারে, পরবর্তী বছর আমার 110 টাকা দেবে ব্যাংক। সুতরাং 100 টাকার আগামী বছর 110 টাকা সমমূল্য বহন করবে। তাহলে খেয়াল করো, তাহলে এখানে আসল ছিল আমার এই বছর কত, 100 টাকা, আর ব্যাংক আমাকে কত টাকা সুদ দিয়েছে, 10 টাকা সুদ দিয়েছে। তাহলে আসল যোগ সুদ, তাহলে কত হলো, সুদ যোগ আসল, অর্থাৎ সুদ আসলে মিলে কত হলো, আসলে 100 টাকা আর সুদ 10 টাকা।
ইকুয়াল টু কত? 110 টাকা। সে 110 টাকায় আমি পেয়ে গেলাম। আজকে শিখব আমরা এই অধ্যায় শেষে আমরা কি কি শিখতে পারি। এতক্ষণ তো ম্যাডাম বললাম তোমাদেরকে যে অর্থের সমমূল্য, আজকের টাকা 1 বছর পর, 10 বছর পর, 20 বছর পর সমান মূল্য বহন করছে না। হ্যাঁ, তাহলে সেখানে আমরা কি করতে পারি আমাদের অর্থের সমমূল্যে? প্রথম আমাদের কি আছে দেখো, আমরা আজকে শিক্ষণফল হিসেবে তোমরা কি কি শিখবে সেটাই আমি নির্ধারণ করেছি। অর্থের সমমূল্যে তোমরা ধারণা ব্যাখ্যা করতে পারবে যে সময়ের সাথে অর্থের মূল্য সমানভাবে বহন করছে না। তারপর তোমরা দেখতে পারবে অর্থের বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য তোমরা নির্ণয় করতে পারবে। আজকে এটা আমরা সূত্রের মাধ্যমে বর্তমান মূল্য কত, ভবিষ্যৎ মূল্য কত সেটাও নির্ণয় করতে পারবো। অর্থের সমমূল্যের সূত্রের প্রয়োগের মাধ্যমে সমস্যা সমূহ আমরা সমাধান করতে পারবো। তাহলে বন্ধুরা আমরা দেখি, এখানে আমি একটু বলে রাখি তোমাদের জন্য, আমি একটা জিনিস রেখেছি এখানে, কেন রেখেছি সেটাও দেখো তোমরা। এই জিনিসটা রেখেছি, তোমরা যখন তোমাদের পাঠ্য বই খুলবে, পাঠ্য বই খুলে তোমরা দেখবে তোমাদের বইয়ের প্রত্যেক বইয়ের প্রতি অধ্যায়ের প্রথমে লেখা আছে এই অধ্যায় পাঠ শেষে আমরা কি কি শিখবো। এটা কেন লেখা থাকে জানো? প্রথমে তোমরা যখন জানবে যে আমি এই অধ্যায়টা পুরোটা পড়ার পর কি কি আমার মধ্যে অর্জন হবে, আমি কতটুকুই বা এখান থেকে আমি শিখতে পারবো, তাহলে সেই ধারণাটার জন্য তোমরা কি করতে পারো, সেটার জন্য তোমরা এই জিনিসটা দেখবে। দেখার পর এখানে যেমন লেখা আছে অর্থের সমমূল্য ধারণা ব্যাখ্যা করতে পারবে, অর্থের বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্যের সম্পর্কে নির্ণয় করতে পারবে, প্রকৃত সুদের হার নির্ণয় করার পদ্ধতি অনুসরণ করতে পারবে, ঋণের কিস্তি নির্ণয় করার পদ্ধতি বিশ্লেষণ করতে পারবে, সঞ্চয় স্কিমের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারবে। এই পর্বটাকে আমি দুটো পর্বে ভাগ করেছি। আজকে আমি শুধু তোমাদের অর্থের বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য আলোচনা করব, আর বাকিটা পরবর্তী ক্লাসে আমি আবার তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দেব। তাহলে দেখো, এই অধ্যায়টা যখন তুমি দেখবে, দেখার পর পুরো চ্যাপ্টারটা যখন তুমি পড়বে, তখন তুমি নিজেকে আত্মজিজ্ঞাসা করবে যে আমি যা বইয়ের প্রথমে দেখে এসেছিলাম যে এটা আমি শিখবো, এটা আমি জানবো, এখন আমার মধ্যে পুরো বইটা পড়ার পর শিখন আত্মস্থ হয়েছে কিনা সেটা তুমি তখন জানতে পারবে। যদি তেমনি দেখো যে এটা তোমার মধ্যে আত্মস্থ হয়েছে, তাহলে বুঝতে পারবে তোমার শিখন পরিপূর্ণ হয়েছে। দ্যাট ইজ ওয়ান কাইন্ডস অফ সেলফ লার্নিং মেথড, এটাকে স্বশিক্ষণ পদ্ধতি বলা হয়। আমরা আসি এখন, খেয়াল করো এতক্ষণ আমরা যা পড়েছি, এখন খেয়াল করো অর্থ কি, কে বলতে পারবে? আমার বন্ধুরা নিশ্চয়ই বলতে পারবে, বলারও কথা নিশ্চয়। তোমরা সবাই দেখছো, আমি যতটুকু জানি। তোমরা দেখো অর্থ কি, এতক্ষণ তোমাদেরকে টাকা দেখিয়েছি, অর্থের কথা বলেছি, অর্থ দিয়ে জিনিস কেনা যায়। এখন অর্থ কি? অর্থ হচ্ছে মূল্য পরিমাপের মাপ কাঠি। খেয়াল করো, দেখো ফিনান্সের দৃষ্টিতে মূল্য পরিমাপক মাপ কাঠি। অর্থের দ্বারা খেয়াল করো, এখন দেখো কি আসছে আরেকটা প্রশ্ন, অর্থ দ্বারা কিসের মূল্য মাপ করা যায়? কি কোনো জিনিসপত্রের মূল্য মাপ করা যায়? না। আমি তোমাদেরকে একটা জিনিস প্রথমে দেখিয়েছিলাম, যে একটা ঘড়ি দেখিয়েছিলাম, সেখানে কি যেমন 2002 সাল এবং 2020 সালের তফাৎ দেখিয়েছিলাম। তাহলে দেখো অর্থের দ্বারা কিসের মূল্য মাপা হয়? সময়ের মূল্য পরিমাপ করা হয়। অর্থের দ্বারা সময়ের মূল্য পরিমাপ করা হয়। বন্ধুরা খুব ভালো করে লিখে রাখো খাতার মধ্যে, অর্থ কি? মূল্য পরিমাপক মাপকাঠি। অর্থের দ্বারা কিসের মূল্য মাপা হয়? সময়ের মূল্য মাপা হয়। এখন খেয়াল করো আমরা কি দেখছি, কিসের দ্বারা অর্থের সমমূল্য নির্ধারণ করা হবে? কিসের দ্বারা করবে? সুদের হারের দ্বারা সম্ভবত অর্থের সমমূল্য আমরা নির্ধারণ করতে পারবো। সুদের হারের দ্বারাই আমাদেরকে অর্থের সমমূল্য কি করতে হবে? নির্ধারণ করতে হবে। কারণ আমি আজকে 100 টাকা রেখেছি, 1 বছর পর আমি 10% হারে ব্যাংকে রেখেছি, তাহলে ব্যাংক আমাকে 10 টাকা সুদ দেবে। তাহলে আমার 1 বছর পর টাকা হবে কত? আজকের 100 টাকা আগামী দিনে 110 টাকা হবে। তাহলে সুদের হারের দ্বারা অর্থের সমমূল্য আমাদেরকে পরিমাপ করা হয়। খেয়াল করো চক্রবৃদ্ধি সুদ কি। এখন আবার চক্রবৃদ্ধি সুদ এটা আবার কি? যেমন আমি আজকে সুদের উপর সুদ, চক্রবৃদ্ধি সুদ মানে সুদের উপর সুদ, সুদ যোগ আসলের উপর নির্ণয় করার পর 1 বছর 10% সুদে আমি 100 টাকা রাখলাম, পরবর্তী বছর এটা 110 টাকা হলো, পরবর্তী বছরে আমার আসল হবে 110 টাকা, সুদ যোগ আসল হয়ে আমার আসল হবে 110 টাকা। ওই 110 টাকার পর যে সুদ হবে সেটাই হবে আমার চক্রবৃদ্ধি সুদ। এখন আমরা দেখি আসল এবং সুদের পর যে সুদ ধরা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলে। আচ্ছা আসো বন্ধুরা, এখন আমরা একটু খেয়াল করি। আমরা ছোট্ট একটা কাজ দিয়েছি, অর্থের সমমূল্য কাকে বলে, সেটা তোমরা অবশ্যই, আমি জানি তোমরা করে ফেলতে পারবে, এখনো অবশ্যই সবাই সাথে সাথে করে ফেলেছ যে অর্থের সমমূল্য কাকে বলে। আমি কিছুক্ষণ আগেও তোমাদের অর্থের সমমূল্যের অনেক বছরের পার্থক্য দিয়ে দেখিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই এটা পারবে। তোমরা চট করে এটা করে নাও, আমি দেখবো, কমেন্ট বক্সে লিখে রাখবে। এখন খেয়াল করো অর্থের সমমূল্যের গুরুত্বটা আমরা একটু আসি। তোমাদের বইয়ের
বই খুলো এবং 30 নম্বর পেজে একটু করতে হবে, যেহেতু আমরা অঙ্ক করব, যদি অঙ্ক করতে হয় আমাদেরকে এই জিনিসগুলো একটু জানতে হবে। ব্যবসায়ের প্রতিটি সিদ্ধান্তের সাথে অর্থের আন্তঃপ্রবাহ বহিঃপ্রবাহ জড়িত থাকে। সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য আন্তঃপ্রবাহ বহিঃপ্রবাহের মেয়াদ ভিত্তিক বর্তমান ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা প্রয়োজন। তাহলে ফলে অর্থের সমমূল্যের গুরুত্ব বিবেচনা করা হবে। এখন খেয়াল করো, সুযোগ ব্যয় কি? কোনো একটি প্রকল্পের অর্থ বিনিয়োগ করলে অন্য কোনো প্রকল্পের অর্থ বিনিয়োগের সুযোগ ত্যাগ করতে হয়, যাকে অর্থায়নের বিনিয়োগ সুযোগ বলা হয়। খেয়াল করো যে অর্থের সমমূল্যের সূত্র প্রয়োগের মাধ্যমে এই সুযোগ ব্যয়ের পরিমাণ নির্ধারণ করা যায়। উদাহরণস্বরূপ, তোমার এলাকায় জমির মূল্য 10 বছরে দ্বিগুণ হয়, পক্ষান্তরে সোনালী ব্যাংক সঞ্চয় হিসাবে সুদের হার ধরা যায় 8%। জমি কিনলে সোনালী ব্যাংকে টাকা রাখা যাবে না, তাই জমি ক্রয়ের সুযোগ ব্যয় এক্ষেত্রে 8%। আমি জমি কিনলে তো সোনালী ব্যাংকে আমি টাকা রাখতে পারবো না, সোনালী ব্যাংকের মতো আমি সুদও পাবো না, তাহলে জমি কিনলে সোনালী ব্যাংক টাকা রাখা যাবে না, তাই জমি ক্রয় 8%। এক্ষেত্রে আমরা এই অধ্যায়ে 1 নং ব্যবহার করে সূত্র ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি যে জমি কেনা উচিত নাকি সোনালী ব্যাংকে টাকা রাখা উচিত। কোনটা উচিত সেটা আমরা নিজেরাই সিদ্ধান্ত নিব, যদি আমরা লাভের আর বেশি পাই সেটা আর কি। এ ব্যাপারে একটি সহজ মোটামুটি সঠিক পদ্ধতি রুল 72 নামে পরিচিত। এই টাকা দ্বিগুণ হলে 72কে মেয়াদ দিয়ে ভাগ করতে হবে। কত বছর তুমি রাখবে? তুমি কি 1 বছর রাখবে, 2 বছর রাখবে, 5 বছর রাখবে? সেটাকে 72কে ভাগ করবে। খেয়াল করো, সুদের পাওয়া যায়, আবার 72কে সুদের হার দিয়ে ভাগ করলে মেয়াদ পাওয়া যায়। যেমন জমি মূল্য 10 বছরের দ্বিগুণ হয়, আমি যদি এখন সুদের হারকে 10 দিয়ে ভাগ করি 7.2%। সুতরাং জমি ক্রয় না করে সোনালী ব্যাংকে টাকা রাখলে আমার লাভ হবে, কারণ সেখানে আমি 8% পাবো, এখানে আমি মাত্র 7.2% পাবো। তাহলে আমাকে খেয়াল করতে হবে আমার সুযোগ ব্যয়টা হচ্ছে কি, আমার সুযোগ ব্যয় হচ্ছে জমিকে আমি এই জিনিসটা ছেড়ে আমি কোথায় রেখেছি, আমার 7.2টা সুযোগ ব্যয়, বাকিটা আমার লাভ। খেয়াল করো, প্রকল্প মূল্যায়ন। দীর্ঘমেয়াদী প্রকল্প মূল্যায়নে প্রকল্পের বর্তমান ব্যয়ের সাথে ভবিষ্যৎ আয়ের মধ্যে তুলনা করতে হয়। এই অধ্যায়ে আমরা জেনেছি টাকার বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য সমান নয়, আজকের মূল্য এবং ভবিষ্যতের মূল্য সমান নয়। তোমাদেরকে এর আগে উদাহরণ আমি বারবার দিয়েছি। 2002 সালে আমি 10,000 টাকা দিয়ে 1 ভরি স্বর্ণ কিনেছি, 2020 সালে 1 ভরি স্বর্ণ কিনেছি 60,000 টাকা দিয়ে। সুতরাং আজকের মূল্য ভবিষ্যতের মূল্য, এই 2002 সালের মূল্য এবং 20 সালের মূল্য একই মূল্য বহন করে না। তাহলে এখানে খেয়াল করো, ভবিষ্যৎ সম্ভাব্য আয়কে বর্তমান মূল্য না এনে আমরা দীর্ঘমেয়াদী প্রকল্প মূল্যায়নের সিদ্ধান্ত নিতে পারি না। এখন আসো আমরা ঋণ গ্রহণ সিদ্ধান্ত। ব্যাংক যে কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণের আগে খেয়াল করতে হবে যে আমি কোথাও থেকে যদি ঋণ নিই এটা পরিশোধ করার মতো ক্ষমতা আমার আছে কিনা সেটা চিন্তা করতে হবে। সেই চিন্তায় কারণ কিস্তি পরিশোধ করতে হবে, এই অ্যাবিলিটি যদি না থাকে তাহলে আমি কিভাবে ঋণ নিব, কেন আমি এটা এই বোঝা আমি কিভাবে বহন করবো। তাহলে খেয়াল করো, ঋণ পরিশোধের বিভিন্ন মেয়াদের ভিত্তিতে কিস্তির পরিমাণ ভিন্ন ভিন্ন হয়। যেমন 5 বছরের মেয়াদি 8 বছর মেয়াদি ঋণের কিস্তি ভিন্ন হবে। আবার এই বিভিন্ন মেয়াদি হতে পারে বার্ষিক মাসিক কিস্তি, সেই ক্ষেত্রেও কিস্তির পরিমাণ ভিন্ন হবে। অর্থের সময় মূল্যে কারণ আমরা বিভিন্ন পরিমাণ ঋণের বিভিন্ন মেয়াদি কিস্তি বের করতে পারি, সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারি যে কি ধরনের মেয়াদে কিভাবে পরিশোধযোগ্য কিস্তিতে কত টাকা ঋণ নেওয়া এবং কারবারটির জন্য উপযুক্ত হবে। এই ধরনের পরিকল্পনার অভাবে অনেক কারবার দেউলিয়া হয়ে যায়, কারণ ঋণ গ্রহণের আগে পরিশোধ ক্ষমতা যাচাই করে তবে ঋণ নিতে হয়। মনে রাখতে হবে ঋণের টাকা পরিশোধ করা বাধ্যতামূলক, পরিশোধে ব্যর্থ হলে আমার কারবারটা কি হয়ে যাবে, দেউলিয়া হয়ে যাবে। সুতরাং এবার আমরা দেখি কি করা যেতে পারে। আমাদের একটু খেয়াল করা বন্ধুরা, বর্তমান মূল্য আমরা বইতে অনেকবার পড়েছি, নবম দশম শ্রেণীতে যারা পড়ে, বিশেষ করে ক্লাস 9-এ আমাদের শিক্ষকরা, প্রথম এটা যেহেতু 3য় অধ্যায়, শিক্ষকরা পড়ে রাখেন যে বর্তমান মূল্য বাইর করতে হলে আমাকে একটু পাটাগণন পদ্ধতিতে যেতে হবে। ভবিষ্যৎ মূল্য ভাগ আমাদের বইয়ের মধ্যে আছে, বই খুলো তোমরা দেখো, সূত্র আছে। আমরা এখন এখানেও দেখবো যে আমার FB ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস রেট অফ ইন্টারেস্ট হোল ব্র্যাকেট হোল টু দি পাওয়ার নাম্বার অফ ইয়ার। দেখি আমরা ম্যাডাম ঠিক বলছি কিনা একটু খেয়াল করে নাও। এই দেখো ভবিষ্যৎ মূল্য বর্তমান মূল্য, এদিকে আছে কি আমাদের ভবিষ্যৎ মূল্য ভাগ 1 যোগ সুদের হার সময়। এটা আমাদের বর্তমান মূল্যের সূত্র। আমরা এই সূত্রকে অবলম্বন করে একটা প্রশ্ন আমরা অঙ্ক করতে পারি। 12 টাকা হারে 3 বছরের পরে 10,000 টাকার বর্তমান মূল্য নির্ণয় করতে বলা হয়েছে। খেয়াল করো বন্ধুরা, এখানে কি দিয়েছে আমাদের, শতকরা হার আয়ু দিয়ে দিয়েছে, রেট অফ ইন্টারেস্ট দিয়ে দিয়েছে 12 টাকা, 3 বছর কত বছর সেটাও দিয়ে দিয়েছে, পরের বছর মানে ভবিষ্যৎ মূল্য, আমার ভবিষ্যতের টাকার পরিমাণ দিয়ে দিয়েছে, কিন্তু নির্ণয় করতে হবে আমাকে বর্তমান মূল্য। যেহেতু আমার বাসায় তোমাদের ক্লাস নিচ্ছি, বোর্ডে অঙ্ক করার কোনো সুযোগ নেই, সেহেতু আমি তোমাদের জন্য প্রজেক্টরে সব করে নিয়ে এসেছি। দেখো আমরা কি করছি এখন, খেয়াল করো। আমরা প্রথমত এটা দেখে দেখো, ম্যাডাম তোমাদেরকে আগেই বলেছিলাম আমাদেরকে বর্তমান মূল্য বের করতে হবে প্রশ্নগত। ভবিষ্যৎ মূল্য 10,000 টাকা, সুদের হার 12% আর নাম্বার অফ ইয়ার 3 বছর। এখন দেখো ম্যাডাম কি করেছে, সূত্রটা লেখাচ্ছি। আমি ভবিষ্যৎ মূল্য 10,000 টাকা লিখে দিয়েছি, এখানে 1 যোগ 12 এবং 3। তোমরা বন্ধুরা এখানে আমি একটু বলে রাখি তোমাদেরকে, আমরা পয়েন্ট 12টা কিভাবে পেলাম একটু খেয়াল করো। আমরা যখন আমাদের 12% বলা হয়েছে, তাহলে আমাদেরকে কি করতে হবে, 12টা লিখে
আমরা ভাগ করব কাকে দিয়ে? 100 দিয়ে ভাগ করব। দেখো বন্ধুরা, আমরা কি পেয়ে গেছি? আমরা পেয়ে গেছি 0.12, অর্থাৎ 100কে 12 দিয়ে ভাগ করলে আমরা কি পেলাম? এই 0.12টা আমরা পেয়ে গেছি। এখন খেয়াল করো, পরবর্তী বছর আমি কি করছি? 1 যোগ 12, 0.12কে যোগ করলাম, 1.12 হলো। এখন তুমি খেয়াল করো যে আমার তো 10,000 টাকা ঠিকই আছে, কিন্তু আমি 0.12কে 3 দিয়ে আমি কিভাবে ক্যালকুলেটারে, সাইন্টিফিক ক্যালকুলেটারে করবো? তোমরা ক্যালকুলেটার হাতে নাও, ম্যাডাম বলে দিচ্ছে, সাথে সাথে ম্যাডামের সাথে সাথে তোমরা করে নাও। খেয়াল করো, 1.12, এটাকে তোমরা কি করতে পারো? তোমরা তোমাদের ক্যালকুলেটারে প্রত্যেকের একটা এক্স এবং একটা বর্গ আকৃতি, সাইন্টিফিক ক্যালকুলেটারে প্রত্যেকে আছে এক্স, দেখো 0 ওখানে থাকবে। এরপর তুমি যত সংখ্যা, এখানে 2 হলে 2 লিখতে পারবে, 3 হলে 3 লিখতে পারবে, 4 হলে 4, যত বছর ইচ্ছা তুমি ওই ঘরে সেটা লিখতে পারবে। যেখানে এখানে 3 বছর আমরা দিয়েছি, তো আমরা 3 লিখলাম। তারপর আমরা কি করতে পারবো? শিফট চাপো বন্ধুরা, তাহলে দেখো আমাদের রেজাল্ট চলে আসছে কত? শিফট চেপে ইকুয়াল চিহ্ন দিবে, শিফট চেপে ইকুয়াল চিহ্ন দিবে, তাহলে দেখো আমাদের 1.40, 49, 28 চলে আসছে। এখন আমরা কি করবো? খেয়াল করো, এই টাকাটাকে আমরা 10,000 টাকা দিয়ে এটাকে যখন আমরা ভাগ করবো, তোমরা 10,000 টাকাটা লিখে এখানে ভাগ করে দেখো 17,117 টাকা, 17.802 টাকা আমাদের এসেছে বর্তমান মূল্য। অর্থাৎ যদি শতকরা 12 টাকা হারে 3 বছর পরে 10,000 টাকার বর্তমান মূল্য নির্ণয় করতে হয়, আমার একটা ফিগার মিসিং থাকবে, শুধু প্রেজেন্ট ভ্যালুটা। প্রেজেন্ট ভ্যালু আমার সূত্রের মধ্যে দেখো, আমি এখানে এফবিতে 10,000 টাকা বসিয়ে দিয়েছি, সূত্র অনুসারে সব বসিয়ে দিয়েছি। কিভাবে বের করতে হবে ম্যাডাম নিয়ম সব তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। যদি বুঝতে না পারো কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি তোমাদেরকে বুঝিয়ে আবার লিখে দিব। তাহলে আমরা কত পেলাম এখানে বর্তমান মূল্য। তাহলে খেয়াল করো, 10,000 টাকা ভবিষ্যতে, বর্তমানে কত টাকা রেখেছি সেটা আমার জানা ছিল না, কিন্তু বলছি কি শতকরা 12 টাকা হারে 3 বছর পরে 10,000 টাকার বর্তমান মূল্য কত হবে? কত পেয়েছি? 7,117.802 টাকা। এখন বন্ধুরা একটু আসো আমরা খেয়াল করি এটা। এবার আমরা পরে, যেহেতু আমরা বলেছি আজকে আমরা বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য দুটো জিনিসে আমরা আলোচনা করব। খেয়াল করো, ভবিষ্যৎ মূল্যের সূত্রটা খুবই সোজা, বর্তমান মূল্য গুণ 1 যোগ সুদের হার বাৎসরিক মেয়াদ। নিয়ম কিন্তু সবগুলা একই। এখন খেয়াল করো, আমরা আরেকটা অঙ্ক তোমাদের জন্য এনেছি ভবিষ্যৎ মূল্যের জন্য। খেয়াল করো, শতকরা 15% হারে বর্তমানে 20,000 টাকা 7 বছর পরের ভবিষ্যৎ মূল্য কত হবে? এখন খেয়াল করো, এখানে কিন্তু শতকরা 15% হারে বলেছে। খেয়াল করো, শতকরা 15% হারে বর্তমানে 20,000 টাকা। আমার আগেরটা আমার ভবিষ্যৎ মূল্য দিয়েছিল, কিন্তু বর্তমান মূল্য দেয়নি, আমরা বর্তমান মূল্য বের করেছি। এখন আমরা কি করেছি? বর্তমানে টাকা দিয়েছি, ভবিষ্যতে কত হবে সেটা জানি না, সেটার জন্য আমাদেরকে বের করতে হবে। সূত্রটা আমরা দেখে নিয়েছি, সূত্রটা আমরা যখন দেখে নিয়েছি, কি দেখে নিয়েছি? আমরা যেহেতু ভবিষ্যৎ মূল্য এফবি, ফিউচার ভ্যালু বের করবো, এবং বর্তমান মূল্য আমাদের কি হবে? প্রেজেন্ট ভ্যালু গুণ 1 যোগ রেট অফ ইন্টারেস্ট হোল টু দি পাওয়ার কি নাম্বার অফ ইয়ার। এখন দেখি তো বন্ধুরা আসছে কিনা আমাদের। আমরা অঙ্কটা করে ফেলেছি। এখানে দেখো ভবিষ্যৎ মূল্যটা আমাদের মিসিং, বর্তমান মূল্য দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে, নাম্বার অফ ইয়ার দেওয়া আছে। আমরা সেম নিয়মে করেছি, ওটাকে ভাগ করেছিলাম, এখন 20,000 টাকাকে শুধু গুণ করবো। যদি আমরা ভবিষ্যৎ মূল্য বের করতে হয়, শুধু আমরা কি করবো? বর্তমান মূল্যকে আমাদের রেট অফ ইন্টারেস্ট হোল টু দি পাওয়ার দিয়ে আমরা কি করবো? এটাকে গুণ করবো, আর কিছু করতে হবে না। দেখো আমরা কি সুন্দর করেছি। এখন এখানে 7 বছর দিয়েছি, তুমি বলো যে আমি 1.15 কে কিভাবে 7 বছর আনবো? ঠিক একই নিয়মে আনতে হবে তোমাকে। 1.15 ক্যালকুলেটারের মধ্যে লিখে তুমি এক্স, তোমার একটা এক্স আছে সাইন্টিফিক ক্যালকুলেটর, ওখানে চাপ দাও, তারপর তুমি 7 সংখ্যাটা লিখে দাও, লিখে শিফট চাপ দিয়ে ইকুয়াল চাপ দাও, তোমার পুরো সংখ্যাটা 53,200 টাকা ভবিষ্যৎ মূল্য তোমার চলে আসছে। কি বন্ধুরা ক্লিয়ার হয়েছে? যদি তোমাদের পরিষ্কার না হয় ম্যাডামকে বলো, ম্যাডাম তোমাদেরকে আবার জানিয়ে দিব যে তোমাদের কোথায় সমস্যা। ম্যাডাম সেটাও দেখছি, ম্যাডাম তোমাদেরকে সেটা বলে দিব যে তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে একটু জানাও, আমি সেটা তোমাদেরকে কমেন্ট বক্সে যদি তোমরা জানাতে তাহলে আমার খুবই ভালো লাগতো, তাহলে আমি বুঝতে পারতাম যে তোমরা আমাকে শুনছো এবং জানতে পারছি আমি তা। এখন খেয়াল করো, আমরা এবার হচ্ছে দেখো, খেয়াল করো, এতক্ষণ আমরা বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করেছি। ভবিষ্যৎ মূল্য নির্ধারণের জন্য উপযুক্ত যে প্রক্রিয়াটি ব্যবহৃত হয়েছে তাকে বলা হয় চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি। অর্থাৎ সুদের উপর সুদ, 1 বছর, 1 বছর পর 2 বছর, যদি আমরা সরল সুদের উপর করা হয় সেটা না, অর্থাৎ সুদের উপর সুদ 2 বছর, দ্বিতীয় বছর আমার টাকা 110 টাকা হয়ে গেল। 110 টাকার উপর যখন তৃতীয় বছরে যাব তখন আমার 100 টাকা কি হবে? পরবর্তী বছর 110 টাকার উপর হয়ে আরো 11 টাকা বৃদ্ধি পাবে, তাহলে কত হবে? আমার 121 টাকা হবে। এবং সুদের উপর সুদ যখন গণনা করা হবে তখন এটাকে চক্রবৃদ্ধিকরণ বলা হবে। এখানে লক্ষণীয় যে 110 টাকা ভবিষ্যৎ মূল্যের মধ্যে 100 টাকা ও সুদ 10% হারে 10 টাকা। একইভাবে দ্বিতীয় বছর 10 টাকা সুদ হলে দ্বিতীয় বছরে ভবিষ্যৎ মূল্য হবে 120 টাকা হওয়ার কথা, কিন্তু আসলে 120 টাকা হবে না। কারণ কেন হবে না 120 টাকা? খেয়াল করো, দ্বিতীয় বছরে ভবিষ্যৎ মূল্য হচ্ছে 120 টাকা। কেন? এখন খেয়াল করো, আসলে শুরুতে আসল ধরা হয়েছিল 110 টাকা, কারণ প্রথম বছর 100 টাকা আসল ছিল,
পরবর্তী বছর আমার 10% সুদে 110 টাকা হয়েছে। এবার আমি 110 টাকার উপর 10% সুদ ধরবো, তখন আমার আসবে কত? 11 টাকা সুদ আসবে। তাহলে খেয়াল করো 10%, দ্বিতীয় বছরে 10% হারে সুদ হচ্ছে 11 টাকা। এইভাবে প্রথম বছরের সুদ আসলকে দ্বিতীয় বছরে আসল ধরে তার উপর দ্বিতীয় বছরের সুদ ধার্য করার প্রক্রিয়াকে বলা হয় চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি। চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিতে প্রতি বছর সুদ আসলের উপর সুদ ধার্য করে ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা হয়। অর্থাৎ সুদ আসলের উপর যে সুদ প্রদান করা হবে তাকে চক্রবৃদ্ধি সুদ বলা হয়। কিন্তু সরল সুদের ক্ষেত্রে কেবল আসলের উপর সুদ নির্ণয় করা হয়। শুধু সরল সুদের ক্ষেত্রে আসলের উপর সুদ নির্ণয় করা হবে, কিন্তু চক্রবৃদ্ধির ক্ষেত্রে সুদ আসলের উপর সুদ নির্ণয় করা হবে, কারণ সুদ যোগ আসল হয়, আসল হবে, তারপর আবার সুদ নির্ণয় করা হবে। এটা সবসময় মাথায় রাখতে হবে। এখন আসো, সুদের হার তারতম্যের কারণে বর্তমান ভবিষ্যৎ সময়ের মধ্যে অর্থের মূল্যের পার্থক্য ঘটে। সুদের হারের তারতম্য কারণেই তো, যেমন আজকের 100 টাকা 1 বছর পর কত হয়ে গেল? 110 টাকা, পরবর্তী বছর হয়ে গেল 121 টাকা। তাহলে খেয়াল করো তো 100 টাকাটা কোথায় চলে গেল? 110, দ্বিতীয় বছর, তৃতীয় বছরে 121 টাকা। এখন খেয়াল করো আজকে 100 টাকা 1 বছর পর 110 টাকা, 110 টাকা কি হবে? কারণ ওই 1 বছর পর 10 বছর বা 10 বছর পর ওখানে 100 টাকা থাকবে না। যেমন আমার 2002 সালে আমি স্বর্ণটা 1 ভরি স্বর্ণ কিনেছিলাম 10,000 টাকা। 20 সালে যদি আমি 60,000 টাকা একই পরিমাণ জিনিস কিনি, তাহলে কি টাকাটা টাকায় থাকলো? বেড়ে গেল। এখন খেয়াল করো সময়ের সাথে সাথে টাকার মূল্যের পরিবর্তন হয়ে যাচ্ছে। সাধারণ ব্যক্তির সুদের হার যদি 10% হয়, 1 বছর পরে 100 টাকা হবে 110 টাকা। যেমন আজকের 1000 টাকা 1 বছর বা 10 বছর পর 1000 টাকা থাকবে না, কারণ সাধারণ ব্যাংকের সুদের হার যদি 10% হয়, 1 বছর পর 1000 টাকার মূল্য হবে কত? 1000। আবার এখানে খেয়াল করো এই 1000 টাকা 10% আমরা পাচ্ছি 100 টাকা, টোটাল 1100 টাকা। এটাই হচ্ছে আমাদের নিয়ম। অর্থাৎ সুদের উপর সুদ এবং আসল যোগ করার পর সেটাকে আসল ধরবো, তারপর তার উপর আবার সুদ নির্ণয় করবো। সুদ আসলের উপর যে একসাথে সুদ নির্ণয় করা হয় সেটা হচ্ছে চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি। আসলে এবার আমরা এতক্ষণ যা পড়েছি বন্ধুরা, আবার একটু ঝালাই করে নিই। আমরা কি বললাম? যেমন বলা অর্থ কি? অর্থ হচ্ছে কি? মূল্য পরিমাপের মাপকাঠি। আমরা পড়েছিলাম, তোমরা নিশ্চয়ই যে জানো কিসের দ্বারা অর্থের মূল্য পরিমাপ করা হয়? সময়ের দ্বারা অর্থের মূল্য পরিমাপ করা হয়। পিভি আমরা পড়েছি, অঙ্ক আমরা দেখেছি, পড়েছি, নিশ্চয়ই তোমার খাতার মধ্যে করে ফেলেছ, অঙ্কগুলো বুঝতে পেরেছ। আর পিভি বর্তমান মূল্য, আজকের মূল্য বর্তমান মূল্য বলতে বারবার যে বলেছিলাম 2002 সালে যে আমি 10,000 টাকা কি করেছি? 1 ভরি স্বর্ণ কিনেছিলাম, ওটা বর্তমান মূল্য ছিল। কিন্তু আমি 2020 সালে যখন 60,000 টাকা দিয়ে একই পরিমাণ স্বর্ণ কিনেছি, সেটা হচ্ছে কত? ভবিষ্যৎ মূল্য পরে, অর্থাৎ সময়ের সাথে অর্থের মূল্য পরিবর্তন হয়ে গেছে। বর্তমান মূল্য নির্ণয়ের সূত্রটি আমরা দেখেছি, আর একবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা। বর্তমান মূল্যের সূত্রটা হচ্ছে, যেহেতু এটা একটু বাটাকরণ পদ্ধতি হবে, ভবিষ্যৎ মূল্য ভাগ 1 যোগ রেট অফ ইন্টারেস্ট হোল টু দি পাওয়ার নাম্বার অফ ইয়ার, অর্থাৎ বছর। ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্রটি সেম হয়ে হবে, একটু পরিবর্তন হবে, কারণ আমাদের বর্তমান মূল্য অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু গুণ 1 যোগ রেট অফ ইন্টারেস্ট হোল টু দি পাওয়ার নাম্বার অফ ইয়ার। চক্রবৃদ্ধি সুদ কি? বারবার বলেছি, সুদ আসলের উপর যে সুদ গণনা করা হয় সেটা হচ্ছে চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি। চক্রবৃদ্ধিকরণ অর্থাৎ সুদ আসলের উপর, সরল সুদের উপর হবে না। 100 টাকা বারবার 1 বছর, আজকের 100 টাকা 1 বছর পর 110 টাকা হবে, তার পরবর্তী বছর সুদ আমার আসল ধরা হবে 110 টাকা। ওই 110 টাকার পর যে সুদ হবে তারপর হবে 11 টাকা হবে, তার পরবর্তী বছর টাকা হবে আমার আসল টাকা হবে 121 টাকা। ওই 121 টাকার উপর পরবর্তী বছর আবার 10% ধরা হবে। এইভাবে আমার বায়োরোটেশনে বছরকে বছর সুদের উপর যে সুদ গণনা করা হচ্ছে সেটা হচ্ছে চক্রবৃদ্ধিকরণ সুদ। আশা করি আমার বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এবার তোমাদের জন্য আমার একটা ছোট্ট বাড়ির কাজ থাকবে, যে আমি করেছি তার শুধু আমি পরিবর্তন করেছি, কিছু না, তোমরা ভয় পাওয়ার কিচ্ছু নেই। দেখো, শতকরা 14% হারে বর্তমানে 22,000 টাকার 8 বছর পরের ভবিষ্যৎ মূল্য কত হবে? আমি শুধু পার্সেন্টটা পরিবর্তন করে দিয়েছি। বর্তমানে 22,000 টাকা সেটা পরিবর্তন করে দিয়েছি, বছরটা পরিবর্তন করে দিয়েছি। কিন্তু আমরা খেয়াল করো এখানে আমাদের ভবিষ্যৎ মূল্য কত হবে, অর্থাৎ আমাদেরকে ফিউচার ভ্যালুটা নির্ণয় করতে হবে। একটা ফিগার শুধু আমাদের আছে, কিন্তু আমাদের দেখো রেট অফ ইন্টারেস্ট 14% আছে, নাম্বার অফ ইয়ার 8 বছর আছে, আমাদের প্রেজেন্ট ভ্যালু 22,000 টাকা আছে। ঠিক শুধু তোমরা সূত্রটা ব্যবহার করে ম্যাডাম যেভাবে তোমাদেরকে পাওয়ারগুলো, অর্থাৎ কিভাবে তোমরা সুদের পাওয়ারগুলো বছরগুলো গণনা করবে সেটা দেখিয়ে দিয়েছি, সেভাবে করবে। আর একটু বলে দিচ্ছি, তোমার ক্যালকুলেটারে গিয়ে তোমাদের যে যার কত বছর নির্ণয় করবে, শুধু ক্যালকুলেটারে একটা এক্স তোমাদের দেখবে, এক্স টু দি পাওয়ার 2 আছে, আবার শুধু এক্স আছে, সেখানে দেখবে একটা ঘর আসবে, সেখানে তুমি ইচ্ছে করলে তোমার যত বছর প্রয়োজন, 1 হলে 1, 2 হলে 2, 3 হলে 3, 4 হলে 4, 5 হলে 5, এভাবে তুমি বসিয়ে তুমি শিফট চেপে ইকুয়াল দিবে, দেখবে তোমার নাম্বার অফ ইয়ারটা, অর্থাৎ তোমার কত বছর বৃদ্ধি হচ্ছে সেটা চলে আসবে। খেয়াল করো দ্বিতীয় প্রশ্ন, সুদের হার 8% হলে 5 বছর পরে 25,000 টাকার বর্তমান মূল্য কত হবে সেটা তুমি নির্ণয় করতে হবে। তাহলে খেয়াল করো ম্যাডাম ঠিক সেম নিয়মে তোমাদেরকে দিয়েছে, এখানে বর্তমান মূল্য নির্ণয় করার কথা বলেছে। তাহলে আমাকে কি করতে হবে? বর্তমান মূল্য যদি আমাকে নির্ণয় করতে হয়, তাহলে আমাকে
কি করতে হবে, সুদের হার এখন আমার মিসিং আছে কত, বর্তমান পিভি বর্তমান মূল্যটা মিসিং আছে, এখানে আমার সুদের হার দিয়েছে, বছর দিয়েছে, ভবিষ্যতের টাকা দিয়েছে। তাহলে এফবি ভাগ, এটা ভাগ হবে, এফবি ভাগ, সূত্রটা দেখে নাও বইতে আছে, 1 যোগ নাম্বার অফ ইয়ার হোল টু দি পাওয়ার নাম্বার অফ কে, আমার 1 যোগ রেট অফ ইন্টারেস্ট হোল টু দি পাওয়ার নাম্বার অফ ইয়ার, দেখো বইতে আছে। আমরা সূত্রটা প্রয়োগ করলে অবশ্যই অঙ্কটা খুব তাড়াতাড়ি করতে পারবো। ম্যাডাম কিন্তু আগামী ক্লাসে তোমাদের অবশ্যই জিজ্ঞেস করবো তোমরা এটা করেছো কিনা, ম্যাডাম সেটা তোমাদেরকে অবশ্যই জিজ্ঞেস করবো, এবং ম্যাডাম সম্ভব হলে ম্যাডামকে নোটিফিকেশনের মধ্যে জানিয়ে অঙ্কগুলো করে অ্যান্সারটা জানিয়ে দিও। আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে এর অ্যান্সার, এই প্রশ্নের ইয়েগুলো তোমাদেরকে উত্তরগুলো প্রপার অ্যান্সারগুলো জানিয়ে দেবো। তোমরা অবশ্যই আশা করি ক্লাসটা ভালোভাবে উপভোগ করেছো আমার মনে হচ্ছে। যাই হোক, তোমাদের জন্য বাড়ির কাজটা তোমরা তাড়াতাড়ি একটু লিখে নাও, আমি তোমাদের জন্য একটু অপেক্ষা করছি, লিখে নাও। আর এই সময় তোমাদের জন্য হচ্ছে যে আমাদের সংসদ টিভি তে যে ক্লাসগুলো চলছে, তোমরা যে যেই বিভাগে আছো সেই বিভাগের ক্লাসগুলো, যার যার বিষয়ভিত্তিক ক্লাসগুলো দেখে নেবে। আর বিশেষ করে কিশোর বাতায়ন আমাদের ক্লাস চলছে, নবম দশম শ্রেণী ক্লাস, আমাদের 11-12 ক্লাসেরও ক্লাস চলছে। আমাদের প্রিয় শিক্ষার্থীরা তোমরা সেই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখে নিবে। এবং এছাড়াও আমাদের বিভিন্ন জেলাভিত্তিক বিভিন্ন অনলাইন স্কুলগুলোতে ক্লাস চলছে, যেমন আমি আজকে চট্টগ্রাম অনলাইন স্কুল থেকে তোমাদের লাইভ ক্লাস নিচ্ছি, সেরকম অনেক জায়গায় অনেক ক্লাস চলছে, তোমরা সেটাও দেখে নিবে। বিষয়ভিত্তিক ক্লাসগুলো যার যে বিষয় সেটা দেখে নিবে, মনোযোগ সহকারে বুঝে নেবে। এই ক্লাসগুলো আমাদের টাইমলাইনে থাকে, আমাদের ওয়েবসাইট থেকে সব জায়গায় থাকবে। তোমরা কমেন্ট বক্সে যদি তোমাদের সমস্যা থাকে আমাদেরকে যদি একটু বলে দাও, আমাদেরকে একটু লিখে জানাও, আমরা খুব খুশি হব। এবং সেই পর্যন্ত আশা করি তোমরা সবাই ভালো থাকবে। আর এখন যেহেতু আমাদের কোভিড-19 চলছে, আমরা অবশ্যই আম্মু আব্বুর কথা মেনে চলবো, নিরাপদে থাকবো, সবার থেকে সবার দূরত্ব বজায় রাখবো। কিছুক্ষণ পর পর আমরা কী করবো, গরম পানি দিয়ে হাত ধোবো, আমরা একটু লেবুর পানি খাবো, গরম পানি, লং, আমরা একটু মাঝে মধ্যে একটু লং চিবাবো, পারলে একটু গরম পানি ধোয়া নিব। আর আমরা যেন বিশেষ করে বাজার থেকে যদি কোনো প্রয়োজনে যদি আমাদের কোথাও যেতে হয়, তাহলে বাইরে থেকে এসে আমরা হাত মুখ গোসল করে ভালো করে নিজেকে নিরাপদ করবো, এবং আমরা সবাই সুস্থ থাকবো। ম্যাডামের জন্য দোয়া করো, তোমাদের সবার জন্য অনেক 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 শুভেচ্ছা, এবং দীর্ঘক্ষণ ম্যাডামের সাথে লাইফে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।